ফ্লোরে পড়ে থাকা কাবিনের কাগজটা হাতে উঠে নিলেন সাদ্দাত হোসেন। ঠিক সেই মুহূর্তে দরজায় ছায়া পড়ল মাহিরের। চিৎকার চেঁচামেচির শব্দ শুনে এসেছে সে, কিন্তু ঢুকেই রোজিকে বিধ্বস্ত অবস্থায় মাটিতে বসে থাকতে দেখে চোখ মুখ কুঁচকে গেল ওর। অস্থির হয়ে রোজির দিকে এগিয়ে যেতে নিলে পিছন থেকে সাদ্দাত হোসেন পথ আগলে দাঁড়ালেন। হাতের কাগজটা ওর মুখের সামনে ধরে রাশভারী কণ্ঠে প্রশ্ন করলেন, এটা কি? এবার মাহিরের কাছে পরিস্থিতি পরিষ্কার হয়ে গেল। সে কিছু একটা বলার জন্য মুখ খুলতে যাবে, সেই মুহূর্তেই সাদ্দাত হোসেনের শক্ত হাতের থাপ্পড় আছড়ে পড়ল ওর গালে। ভদ্রলোক এবার ঝাঁঝিয়ে উঠলেন, এই কুলাঙ্গার ছেলে! কি এসব? বিবেক বুদ্ধি সব লোক পেয়েছে তোমার? বয়স কত মেয়েটার? মাহিরের চোয়াল শক্ত হয়ে উঠল। হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে গেল আপনা আপনি। কপালে রগের নীল রেখাগুলো ইতিমধ্যে সুস্পষ্ট হয়ে উঠেছে। তেজস্বী কণ্ঠে পাল্টা জবাব দিল সে। আর নিজে? সত্যকে লুকিয়ে চাচির ভাইয়ের ছেলের সাথে ওর আকুত করিয়ে দিতে উঠেপড়ে লেগেছিলেন। তখন ওর বয়সের কথা মাথায় ছিল না? ওই ছেলে কি আকুদের পর হাত পা গুটিয়ে বসে থাকত? আপনার অপরাধ নিয়ে মুখ খুলতে বাধ্য করবেন না আমাকে। ঝড়ের বেগে কথাগুলো বলেই মাহির এগিয়ে যেতে লাগলো রোজির দিকে। কি বলবে তুমি বেয়াদব? হাঁটুর বয়সী নিষ্পাপ মেয়েটাকে নিজের জঘন্য সহিংসতায় জড়িয়েও কণ্ঠের তেজ কমেনি। শত্রু পক্ষের সামনে বাচ্চা মেয়েটাকে প্রিয়তমা হিসাবে পরিচয় করিয়ে ভালোবাসার প্রমাণ করবে তুমি? মেঝেতে বসে থাকা রোজির বাহুর নিচ দিয়ে হাত পার করিয়ে বাচ্চাদের মতো করে তুলে দাঁড় করালো মাহির। তারপর সেই কম্পিত নাজুক দেহখানা বুকের সাথে মিশিয়ে নিয়ে দৃঢ় স্বরে বলল, ওর প্রতি আমার ভালোবাসা মানুষের কাছে প্রমাণ করার কোন দরকার নেই। আর ওকে বিয়ে করে নিজের ভালোবাসায় জড়িয়েছি, সহিংসতায় না। সেখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকের শরীর জমে পাথর হয়ে গিয়েছে। কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছেন প্রায় প্রত্যেকেই। কারিম মাহিরের অনুভূতি আন্দাজ করতে পেরেছিল। কিন্তু তার গতি এতটা তীব্র যে সেটা বিয়ে পর্যন্ত পৌঁছেছে, তা সে কোন অক্ষরেও টের পায়নি। যদিও মাহির সেদিন শাহিদা বেগমের কাছে নিজের ভালোবাসা কথা খুলে বলেছিল, তবে বিয়ের ব্যাপারটা সম্পূর্ণ আড়ালেই রেখেছিল সে। কিন্তু লুৎফর রহমান, তানজিলা, মোস্তফা হোসেন, উর্মিলা বেগম আর রিমুর কাছে বিষয়টা সম্পূর্ণই অজানা এবং অযাচিত ছিল। তানজিলা বেগম উগ্রবাদী হয়ে উঠলেও বাকিরা বাকরুদ্ধ, জমে গিয়েছে মেঝের সাথে। আর লুৎফর রহমান দিশেহারা হয়ে চোখের অশ্রু বিসর্জন দিচ্ছেন। নিজের ছোট্ট মেয়েটার এমন পরিস্থিতি কিভাবে টেকাল দিবেন তা জানা নেই ভদ্রলোকের। এদিকে তুবা বিস্ময় এবং ভয় সিটিয়ে উঠেছে। এতক্ষণে ওর টনক নড়েছে নিজের করা কাজের ব্যাপারে। উপলব্ধি করছে সে কি করে ফেলেছে। অজান্তেই প্রতিহিংসার তোড়ে নিজের ভাইয়ের প্রতি বিশ্বাসঘাতকতা করে বসল সে। চরম অপরাধবোধে চোখ দুটো ছলছল করে উঠল মেয়েটার। তানজিলা বেগম আবারও ফুপিয়ে তেড়ে এলেন রোজির দিকে, মাহিরের কাছ থেকে রোজিকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলেন তিনি। মাহির হাতের বাঁধন আলগা করল। মায়ের মতো মানুষ, চাচির সাথে ধস্তাধস্তি মানায় না। তানজিলা বেগম রোজিকে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে সজোরে ওর বাহু ঝাঁকিয়ে বলতে লাগলেন, আমি মানি না এই বিয়ে, কিছুতেই না। রোজি তুই তালাক দিবি, এক্ষুনি। বল তালাক। বল, 1 তালাক, 2 তালাক। এক পর্যায়ে তিনি রোজির চোয়াল চেপে ধরে শাসাতে শুরু করলেন। এবার আর মাহির স্থির থাকতে পারল না। দ্রুত তানজিলা বেগমের হাত থেকে রোজিকে ছাড়িয়ে নিয়ে আবারও নিজের বুকের আড়ালে টেনে নিল সে। মাহির আমাকে চাচি মেনে থাকলে তুমি তালাক দাও আমার মেয়েকে। ছেড়ে দাও ওকে। ওই তোমার সাথে সংসার করতে পারবে না, আমি হতে দিব না কিছুতেই। দুঃখিত চাচি, আপনি যা চাইছেন তা কোনোদিন সম্ভব না। আপনার মেয়ে আমার সাথেই থাকবে সারা জীবন। আপনাকে সম্মান করি আমি। সেই সম্মান ক্ষুণ্ণ করতে বাধ্য করবেন না আমাকে। খুব সাবলীলভাবে বলল মাহির। উপায়ান্তর না দেখে তানজিলা বেগম এবার সাদ্দাত হোসেনের দিকে ফিরলেন। ভাইজান, আপনার ছেলেকে বলুন আমার মেয়েকে ছেড়ে দিতে। আপনি তো জানেন আমি আমার ভাইকে কথা দিয়েছি। সাদ্দাত হোসেন নিশ্চুপ অবস্থায় মাথাটা সামান্য নুইয়ে রেখেছেন। এই অবস্থায় ভদ্রলোক চরম সিদ্ধান্তহীনতায় ভুগছেন। ছেলে যে তার রোজিরকে ছাড়বেন না কিছুতেই, তা জানা। এদিকে ভাইয়ের বউকে কি জবাব দিবেন তা জানা নেই। কিংবা এর সমাধান কি তাও অজানা ভদ্রলোকের। ব্যাপক অসহায় মনে হচ্ছে নিজেকে তার। হঠাৎ তানজিলা বেগমের সুর পাল্টে গেল। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ঝাঁঝিয়ে উঠলেন তিনি, হয় এই কুলাঙ্গার মেয়ে এই বাড়িতে থাকবে, নয়তো আমি। ওর সাথে একই ছাদের নিচে আমি থাকব না কিছুতেই। এই মেয়ের মুখদর্শন আমার চোখের জন্য হারাম। তোমরা যদি ওকে এই বাড়িতে আশ্রয় দাও তাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাব। পত্নীর মুখে মেয়েকে নিয়ে এমন নিষ্ঠুরতম বাক্য শুনে লুৎফর রহমান হতবিহ্বল চোখে তাকালেন তার দিকে। উড়া গলায় বললেন,
পাগল হয়েছ তুমি? কি বলছো এসব? রোজি তোমার মেয়ে। যতই ভুল করুক, আমাদের সন্তান ওই। না, ওই বোপয়াতবটা আমার মেয়ে না। আমার কোন মেয়ে নেই আজ থেকে। আমার মেয়ে মরে গেছে। মরে গেছে আমার মেয়ে। পরিস্থিতি সামলাতে মোস্তফা হোসেন এগিয়ে এলেন। তানজিলা বোন, মাথা ঠান্ডা করো। আমরা সবাই মিলে বসে ঠিকই একটা সমাধান বের করব। আগে তুমি একটু শান্ত হও। আমাকে শান্ত হতে পারবো না ভাইজান। আমার ভিতরে বয়ে চলা ঝড়কে শান্ত করতে পারবে না কেউ। ওহ, বুঝেছি, ওই তো আপনাদেরই রক্ত। নিজের রক্তকে বাড়ি থেকে বের করতে দিতে কষ্ট হচ্ছে, তাই তো? তাহলে আমিই চলে যাই। আপনারাই শান্তিতে থাকুন। মাহিরের বুকে মুখ লুকিয়ে কাঁদতে থাকা রোজি এবার মুখ তুলল। ভাঙা গলায় ফিসফিস করে বলল, মাহির ভাই, আমাকে অন্য কোথাও নিয়ে চলুন। আমি এখানে থাকব না। মাহির একবার সাদ্দাত হোসেনের দিকে তাকালেন। ভদ্রলোকের দৃষ্টি একটু দূরে মেঝের এক বিন্দুতে আবদ্ধ। কপালের মোটা চামড়ায় দৃশ্যমান কয়েকটা ভাঁজের সৃষ্টি হয়েছে। হাত দুটো পিছনের দিকে জড়ো করে রেখে আভিজাত্য সহিত দাঁড়িয়ে আছেন তিনি। মাহির সেদিকে থেকে চোখ সরিয়ে রোজির কপালে আলতো করে একটা চুমু দিয়ে বলল, চল। মোস্তফা হোসেন বাধা দিয়ে বললেন, মাহির, তুমি আবার নতুন পাগলামি শুরু করো না। এই রাতে কোথায় যাবে ওকে নিয়ে? উদ্ধৃতি চিহ্ন। চিন্তা করবেন না চাচা, আপনাদের মেয়ে আপনাদের মমতার ছায়াতলে কাছে যেমন নিরাপদ ছিল, আমার ভালোবাসার ছায়াতলেও সেভাবেই নিরাপদে থাকবে। বাড়িতে হোক বা বাড়ির বাইরে, কোথাও তাকে কোন প্রকার সহিংসতায় পড়তে দিব না আমি। আপাতত, আমরা যাচ্ছি। বাড়ির স্থিতিশীলতা ফিরে আসলে তবেই ফিরব। সবাই বুঝলেন, তানজিলা বেগমের মাথা গরম এখন। যা হওয়ার হয়েই গিয়েছে, এখন আর চাইলেও এই সম্পর্কের বিচ্ছেদ ঘটানো সম্ভব না। তার থেকে কিছুদিন বাহিরেই থাকোরা। মায়ের মন গলতে কতক্ষণ? সবকিছু ঠিক করে ফিরিয়ে আনা যাবে। সব দিক বিবেচনা করে কেউ আর বাধা দিল না ওদের। শাহিদা বেগম গেট পর্যন্ত সাথে আসলেন। ছেলে বৌমাকে আদর করে দোয়া দিলেন মন ভরে। সজল চোখে ছেলের পানে তাকিয়ে বললেন, কোথায় যাবি বাবা? আমি সাথে যাই। সোজা ঢাকা চলে যাব আমরা, তোর নানুর বাসায়। মাহির শাহিদা বেগমের হাত ধরে বুঝিয়ে বলল, রোজির কলেজ কোচিং আছে মা। কিছুদিন হলেও রাজশাহীতে থাকতে হবে আমাদের। আর তোমাকে আসতে হবে না। মীরা, পিউ ওরা আছে। সমস্যা হবে না, হলেও আমি নিজে ডেকে নিব তেমাকে। এদিকে তুবা ওদের পিছন পিছন বাগান পর্যন্ত এলো। ঠোঁট চেপে কান্না সংবরণ করে রেখেছে সে। কিন্তু অনুশোচনায় ভেতরে রক্তক্ষরণ হচ্ছে ক্রমাগত। আসিফ নিঃশব্দে ওর পাশে এসে দাঁড়ালো। প্যান্টের পকেটে দুই হাত গুজে মাহির রোজির যাওয়ার পানে তাকিয়ে শান্ত স্বরে বলল, খুব খুশি হয়েছিস, তাই না? তুবা ছলছল চোখে আসিফের দিকে তাকিয়ে করুণ কণ্ঠে বলল, কি করব আমি এখন? আসিফ এবার চোখ ফিরিয়ে তাকালো তুবার দিকে। ল্যাম্পপোস্টের হলুদ আলোতে রমণীর চোখের কোণে জমে উঠা অশ্রু কণাগুলো হীরার ন্যায় জলজল করে উঠছে। চাপা কান্নায় নাকের পাটাতন থেমে থেমে উঠা নামা করছে তার। আসিফ অদ্ভুত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল তুবার মুখ পানে। তারপর ওর দিকে সম্পূর্ণ ঘুরে দাঁড়িয়ে শীতল স্বরে বলল, দিস ইজ ইউর প্রবলেম। এন্ড আই ফাকিং ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউর প্রবলেম। বলেই আসিফ হাঁটা দিল বাড়ির দিকে। বাড়ি থেকে বের হয়ে মেইন রাস্তায় একটা রিকশা নিল মাহির। রোজি এখানে মৃদু ফোপাচ্ছে, শরীরের কম্পনটাও থামেনি পুরোপুরি ভাবে। মাহির রিকশায় উঠে রোজিকে আবার বুকের সাথে জড়িয়ে নিল। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, চিন্তা করিস না, প্রাণ। সব ঠিক হয়ে যাবে, শুধু সময়ের অপেক্ষা। চাচির মাথা গরম তাই এমন বলেছেন। কিছু দিন পর দেখবি নিজেই এসে আদর করে নিয়ে যাবে। কথা বলতে বলতেই একটা বিশাল মহিলা মেসের সামনে পৌঁছালো তারা। পাশের একটা দোকানে থেকে ফোন থেকে কিছু টাকা ক্যাশ আউট করে নিল মাহির। ওয়ালেট কার্ড কিছুই নেওয়া হয়নি। ফোনটা শুধু ট্রাউজারের পকেটে ছিল, এটাই এখন সম্বল। টাকা নিয়ে ফিরে রিকশার ভাড়া মিটিয়ে দিল। তারপর ফার্মেসি থেকে কিছু প্রয়োজনীয় ওষুধ কিনে মেসের গেটে এসে ফোন দিল মীরাকে। 2 মিনিটের মধ্যেই নিচে নেমে এলো মীরা। এত রাতে বিধ্বস্ত রোজিকে সাথে নিয়ে মাহিরকে দাঁড়িয়ে থাকতে দেখে বিস্মিত হয়ে উঠল সে। এত রাতে তোরা, আর এই অবস্থায়? মাহির বলল, আজকে রাতটা রোজিকে তোর সাথে রাখো। কিন্তু কেন, কি হয়েছে মাহির? খুলে বল সব। বাড়তে একটু সমস্যা হয়েছে। উদ্ধৃতি চিহ্ন। মাহির সংক্ষিপ্ত করে পুরো ঘটনা বলল মীরাকে। আচ্ছা সমস্যা নেই, যতদিন ইচ্ছে রোজি এখানে থাকতে পারবে। কিন্তু তুই? বাসা খুঁজতে হবে। দেখি রাতেই যদি পাওয়া যায়। না হলে সাজু বা পারভেজের বাসা হোক, উঠব। রোজি বলল, আমাকে রেখে কোথায় যাবেন আপনি? আমাকেও নিয়ে চলুন সাথে। আমি এখন ঘুরে ঘুরে বাসা খুঁজব রোজি। তুই শুধু রাতটা মীরার সাথে থাক।
সকালেই তোকে নিয়ে যাব। রাতে বাসা খোঁজার দরকার নেই। আপনিও আসুন। সকালে একসাথে বাসা খুঁজব আমরা। মীরা বলল, এটা মহিলা মেস রোজি। ছেলে মানুষ এলাউড না। আর আমি তো আছি। আপুর সাথে থাকতে কি সমস্যা? উদ্ধৃতি চিহ্ন। মাহির ঔষধের ব্যাগটা মীরার হাতে দিয়ে বলল, ওর ঠোঁটটা গরম পানি দিয়ে পরিষ্কার করে অ্যান্টিসেপটিক লাগিয়ে দিবি। আর কিছু খাইয়ে এই ঔষধগুলো দিবি। মীরা ছো মেরে ব্যাগটা নিয়ে বিরক্তির সাথে বলল, হয়েছে। আমাকে আর এবিসি পড়িয়ে দিতে হবে না। ছোট বোনের সেবা করতে পারি আমি। মাহির রোজির দুগালে হাত দিয়ে চোখে চোখ রেখে বলল, কোন চিন্তা নেই। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বি। আমি সকাল বেলা এসে নিয়ে যাব তোকে, আমাদের নতুন বাড়িতে। তারপর ওর ঠোঁটের কোণে কাটা জায়গায় আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দিল মাহির। রোজি বলল, আপনিও খেয়ে নিবেন। আর অনেক রাত হয়ে গিয়েছে, আজকে আর বাড়ি খুঁজতে হবে না। ভাইয়াদের বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ুন। কালকে সকালে খুঁজবেন, ততক্ষণ আমি এখানেই থাকব। পাশ থেকে মীরা ঠাট্টা করে বলল, বাহ, মাহির। তোর ছোট্ট বউটা তো বেশ দায়িত্ববান হয়ে উঠেছে স্বামীর প্রতি। মীরার কথায় হকচকিয়ে উঠে রোজি নিজেই মাহিরের কাছ থেকে সরে এলো। মাহির বলল, আচ্ছা মীরা, যা তাহলে। একটা সিঙ্গেল ইউনিট ভাড়া করে থাকে মীরা। বিশাল আকারের একটাই বেডরুম, তার সাথেই অ্যাটাচড ওয়াশরুম আর রান্নাঘর। ইউনিটটা ছোট হলেও ব্যাচেলর একজনের জন্য একেবারে ছিমছাম আর উপযুক্ত। রোজির ঠোঁট ফেটে বের হওয়া রক্তগুলো শুকিয়ে চটচটে হয়ে উঠেছে। মীরা খুব আস্তে আস্তে গরম পানি আর তুলা দিয়ে সেগুলো পরিষ্কার করে দিল। অ্যান্টিসেপটিক লাগিয়ে দেওয়ার পর অগোছালো চুলে চিরুনি বুলিয়ে দিল পরম মমতায়। এরপর জনে মিলে রাতের খাবার শেষ করে মীরা রোজিকে ব্যথানাশক ওষুধগুলোও খাইয়ে দিল। রোজি সোফায় বসে আছে, আর মীরা ডাইনিং টেবিল গোছাতে গোছাতে বেঁচে যাওয়া খাবারগুলো ফ্রিজে তুলে রাখছে। রোজি মৃদু স্বরে জিজ্ঞেস করল, কালকে তুমি কখন অফিসে যাবে মীরা আপু? কালকে শনিবার না, আমার অফিস নেই। ওহ, তুমি কি চাকরি কর? মীরা মৃদু হেসে বলল, এই তো আপু, সরকারি গাড়ি করে মানুষের দ্বারে দ্বারে ঘুরি আর কি। এটা কেমন চাকরি? নাম নেই? একটা নাম তো দেওয়াই যায়, নির্বাহী কর্মকর্তা বা হাকিম। বিস্ময় রোজির মুখ হা হয়ে গেল। বিহ্বল কণ্ঠে বলল, তুমি একজন ম্যাজিস্ট্রেট? ইংরেজিতে তো তাই বলে শুনি। তুমি প্রশাসন ক্যাডার, তাই তো? হয়েছিলাম একবার। আল্লাহ, আমার বিশ্বাসই হচ্ছে না, আমি একজন প্রশাসন ক্যাডারের সাথে থাকছি। জানো, ছোটবেলা থেকেই আমার স্বপ্ন, হয় আমি প্রশাসন ক্যাডার হব নয়তো স্বাস্থ্য ক্যাডার। পরে অনেক চিন্তা করে দেখলাম ডাক্তার হলে বিনামূল্যে মানুষকে চিকিৎসা করতে পারবো। তাই মেডিকেলের প্রিপারেশন নিচ্ছি। আর এখন লক্ষ্য, প্রথমে একটা সরকারি মেডিকেলে চান্স নেওয়া, তারপর বেশি বেশি পড়াশোনা করে স্বাস্থ্য ক্যাডার হওয়া। টেবিল গুছিয়ে মীরা রোজির পাশে এসে বসল। ওর গাল টেনে বলল, তুমি অবশ্যই তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে রোজি। তোমার মধ্যে সেই স্পৃহা আছে। আমি দেখেছি। উদ্ধৃতি চিহ্ন। ইনশাআল্লাহ। জানো আপু, আমাদের পরিবারে মাহির ভাই ব্যতীত আর কোন ক্যাডার নেই। সবাই শুধু বিজনেস নিয়ে পড়ে থাকে। মলিন মুখে বলল রোজি। মাহির ছড়াও তেমাদের পরিবারে কিন্তু আরও একজন ফিউচার ক্যাডার আছে। আর সেটা হলো রোজি। তন্মধ্যেই মীরার ফোনটা বেজে উঠল। টেবিলের উপর থেকে ফোন নিয়ে কানে ধরতেই পারভেজের অতি উত্তেজিত স্বর ভেসে এলো, মীরা, শুনছস? মাহির মামা বউ লইয়া পলাইছে। মীরা বিরক্তিতে চোখের মণিজোড়া উল্টে বলল, তো তো আবার কি? বাংলা সিনেমার পূর্ণিমার মতো একটা ঝাঁকানাকা রিয়েকশন দাও এখন, তোমার রিয়েকশনের ঠেলায় আমিও একটু আমার কোমরটা ঝাঁকাই। নিজের বিয়াতে তো ঝাঁকা ঝাঁকির কপাল নাই আমার। বন্ধুর আর বন্ধুর বউয়ের অছিলায় একটুনি ঝাঁকি। অসহ্য হয়ে মীরা ধমকে উঠল পারভেজকে। মুখ বন্ধ করবি তোর? রোজি এখন আমার কাছেই। ওরে শালি, তুমিই তাইলে কুকামের গোড়া। এখন আমার কথা শোন, মাহির মনে হয় বাসা খুঁজতে বের হইছে। তুইও যা ওর সাথে। একটা ভালো বাসা খুঁজে দিবি। আর আজকে না পেলে ওকে সাথে নিয়ে যাবি তোর বাসায়, সকালে আবার বেরোবি। বোঝা গেল? না গেল না। কতদিন আর মানুষের সংসার সাজামু আমি? নিজের সংসার সাজানোর শখ জাগে না আমার? শোন, আজ সারা রাত ধরে তোর হাঁটুর বয়সী মেয়েটার কাছ থেকে টিউশনি নিবি, কিভাবে মহাপুরুষের হাত ধরে বাড়ি থেকে পালাতে হয়। তার আগে তুই তোর বন্ধুর থেকে শিখে নে, ভালোবাসালে পুরো পৃথিবীর সামনে কিভাবে মহাপুরুষের মতো মাথা উঁচু করে সেই ভালোবাসা স্বীকার করতে হয়। তার দরকার নেই, এই বিষয়ে আমি অলরেডি পিএইচডি হোল্ডার। খালি তোর কি কোন গুরুত্বপূর্ণ কথা আছে, পারভেজ? না হলে কল কাট। আছে তো জান। আই লাভ ইউ। এবার মীরার বিরক্তের সীমা পেরিয়ে গেল।
তৎক্ষণাৎ সে কান থেকে ফোনটা নামিয়ে টুস করে কেটে দিল। মীরার ফোনের স্পিকার ভলিউম একটু হাই হয়েছিল, তাই পাশের সোফায় বসে রোজি পারভেজের প্রতিটি কথা স্পষ্ট শুনতে পেয়েছে। শেষের ওই অকপট স্বীকারোক্তি রোজির মনে দারুণ কৌতূহল জাগাল। মীরা পারভেজের সম্পর্কে আগ্রহী হয়ে উঠল মেয়েটা। ভেতরের চাপা প্রশ্নে কিছুক্ষণ উসখুস করে শেষমেশ সে বলেই ফেলল, আপু তোমাকে একটা প্রশ্ন করি? হুম, করো। জিজ্ঞেস করার কি আছে? প্রশ্নটা কিন্তু ব্যক্তিগত, কিছু মনে করবে না তো? রোজি তুমি এত ইতস্তত করছো কেন আপু? বিনা দ্বিধায় বলে ফেল, মনে করো তোমার কাছে আমার ব্যক্তিগত বলতে কিছু নেই। উদ্ধৃতি চিহ্ন। পারভেজ ভাইয়া তোমাকে পছন্দ করে, তাই না? আসলে ভাইয়ার কথা শুনে এমনটাই মনে হচ্ছে। মাহির ভাইও আগে এভাবে ভালোবাসা প্রকাশ করত আমার কাছে। কিন্তু আমি বুঝতে পারতাম না। মীর বাড়িতে এক অদ্ভুত থমথমে ভাব বিরাজ করছে। ডাইনিং টেবিলে গুছিয়ে রাখা খাবারগুলো অবহেলায় টেবিলেই পড়ে আছে। কারো পাকস্থলিতেই জায়গা হয়নি অন্নকণাগুলোর। ঘণ্টাখানেক আগে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাটি এখনও পুরোপুরি বোধগম্য হচ্ছে না। মাহির আর রোজির সম্পর্কের রসায়নটা কেউ এভাবে কল্পনাও করেনি। আসিফের সাথে রোজির যেমন সখ্য ছিল, মাহিরের সান্নিধ্যটাকেও সবাই সেভাবেই দেখে এসেছিল। ড্রয়িং রুমে এখন এক গুমোট নীরবতা। তানজিলা বেগম বাদে পরিবারের বাকি সদস্যরা বিমূঢ় হয়ে বসে আছেন। দীর্ঘ 10 মিনিটের নিস্তব্ধতা ভেঙে করিমের ক্ষীণ কণ্ঠস্বর ভেসে এল, আমাদের এখন করণীয় কি? মোস্তফা হোসেন দীর্ঘ শ্বাস ফেলে বললেন, কি আবার? ছেলে মেয়ে নিজ ইচ্ছায় বিয়ে করেছে, সেখানে আমাদের আর কি করার আছে? মেনে নিতে হবে। সংসার তো ওরাই করবে, নাকি? উর্মিলা বেগম বললেন, সবই ঠিক আছে, কিন্তু তানজিলা তো মানছেই না। মা হয়ে যদি নিজের মেয়ের সাথে এমন জেদ ধরে থাকে, তবে পরিস্থিতি স্বাভাবিক হবে কি করে? আকস্মিক এমন একটা বিষয় মেনে নিতে পারছে না তানজিলা। আমরা নিজেরাই তো হতবিহ্বল হয়ে আছি। এত অল্প বয়সে মেয়েটা এত বড় একটা কাজ নিয়ে ফেলল, একজন মায়ের পক্ষে তা হজম করা সত্যিই দুষ্কর। এতক্ষণ পাথরের মতো নিথর হয়ে বসেছিলেন লুৎফর রহমান। এবার উদাস মনে বিড়বিড় করে উঠলেন, আমার মেয়েটাকে নিয়ে চলে গেল। আমার বাচ্চাটা আর ফিরবে না আমার কাছে? মোস্তফা হোসেন কপাল কুঁচকে বললেন, এটা কেমন কথা লুৎফর? ওরা কি সারা জীবনের চলে চলে গিয়েছে নাকি? পরিস্থিতি একটু থিতু হলেই আমরা ওদের ফিরিয়ে আনব। তুই বরং এখন তানজিলাকে সামলা। যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন ওকে বোঝানোই আসল কাজ। এতক্ষণ গুমোট মুখে বসে থাকা সাদ্দাত হোসেন অবশেষে নীরবতা ভাঙলেন। ছোট ভাইয়ের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে নিষ্পৃহ কণ্ঠে প্রশ্ন করলেন, লুৎফর, মাহিরকে মেয়ের জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে তোর কোথাও কোনরূপ দ্বিধা আছে? পারিপার্শ্বিক চাপ উপেক্ষা কর, নিজের মনকে প্রশ্ন কর, তুই কি খুশি এই সম্পর্কে? মোস্তফা হোসেন বললেন, খুশি না হওয়ার তো কোন কারণ দেখছি না, লুৎফর। মেয়েকে তো একদিন না একদিন বিয়ে দিতেই হতো, অন্য কোথাও বিয়ে হলে মেয়ে তোর পর হয়ে যেত, দূরে চলে যেত। এখন তো সারা জীবন নিজের বাড়িতেই মেয়েকে চোখের সামনে আগলে রাখতে পারবি। লুৎফর রহমান গভীর ভাবনায় ডুবে গেলেন। মনে মনে মেয়ের ভবিষ্যতের সমীকরণ মেলাতে লাগলেন। তার একমাত্র আদরের মেয়ে, কলিজার টুকরো। সত্যিই তো, এই কলিজাকে ছিঁড়ে অন্য কোথাও পাঠিয়ে তিনি থাকতেন কি করে? আর ভাইপো মাহির তো তার চেনা জানা, একদম সোনার টুকরো ছেলে। সব দিক থেকেই সে যোগ্য, আর সবকিছুর উপরে সে রোজিকে ভালোবাসে। একজন বাবার কাছে এর চেয়ে বড় নিশ্চয়তা আর কি হতে পারে? লুৎফর রহমান ক্ষীণ স্বরে নিজের সম্মতি জানিয়ে বললেন, আমি খুশি ভাইজান। মাহিরকে জামাই হিসেবে মেনে নিতে আমার কোনো আপত্তি নেই। সাদ্দাত হোসেনের অভিব্যক্তিতে কোনো পরিবর্তন এলো না। তিনি বরাবরের মতোই নিরুত্তাপ গলায় ঘোষণা করলেন, ঠিক আছে। এই সম্পর্ক তবে চূড়ান্ত এবং কার্যকর হল। এখন থেকে এই বিষয়ে আর কোনো তর্কের অবকাশ নেই। মাহিরের সাথেও কেউ কোনো যোগাযোগ করবে না। রাত অনেক হয়েছে, সবাই যার যার ঘরে যাও। কাল সকাল থেকে সবকিছু স্বাভাবিক নিয়মেই চলবে। মোস্তফা হোসেন কিছুটা ইতস্তত করে বললেন, কিন্তু বড়জান, ছেলে মেয়ে দুটো কি এভাবেই বাইরে থাকবে? মানে বলছিলাম কি, তানজিলাকে বুঝিয়ে ওদের ফিরিয়ে আনার একটা ব্যবস্থা। সাদ্দাত হোসেনের কণ্ঠে এবার কঠোরতা ফুটে উঠল। তিনি কথা কেড়ে নিয়ে বললেন, কোনো ব্যবস্থার প্রয়োজন নেই। ওরা চরম অপরাধ করেছে। বড়দের অগোচরে এত বড় সিদ্ধান্ত নিয়ে উভয়ই সেই অপরাধের সামিল হয়েছে। এই বাড়ির নিয়ম অনুযায়ী এবার শাস্তিও ভোগ করতে হবে তাদের। মাথার উপর পরিবার নামক ছায়া না থাকলে জীবন যে কতটা দুঃসহ, তা উপলব্ধি করাটাই হবে তাদের শাস্তি। এই বাড়ির একটা পিঁপড়াও ওদের সাথে যোগাযোগ করতে পারবে না, না তো ওদের খোঁজ খবর নিতে পারবে। আশা করি আমাকে চড়াও হতে বাধ্য করবে না কেউ।
শেষের কথাটা শাহিদা বেগমের দিকে চেয়ে হুঁশিয়ারি কণ্ঠে বললেন তিনি। তারপর সোফা ছেড়ে উঠে গটগট পায়ে চলে গেলেন নিজের রুমে। 7 ভাইবোনের বিশাল সংসারে আমিই সবার ছোট। নুন আনতে পান্তা ফুরানোর সেই পরিবারে আমার বাবা ছিলেন একজন সাধারণ কৃষক। নিজের জমি বলতে তেমন কিছুই ছিল না, অন্যের ভিটেতে হাড়ভাঙা খাটুনি খেটে এত বড় সংসার চালানো ছিল বাবার জন্য এক দুঃসাধ্য লড়াই। তবুও অভাবের আঁচ আমাদের গায়ে লাগতে দেননি তিনি। 6 বছর বয়সে আমাকে ভর্তি করে দেওয়া হলো গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পড়ার প্রতি আমার ঝোঁক আর মেধা দেখে শিক্ষকরাও ছিলেন আশাবাদী। ফলস্বরূপ প্রাথমিক সমাপনীতে আমি বৃত্তি পেলাম। আমার এক শিক্ষকের ঐকান্তিক প্রচেষ্টায় রাজশাহীর এক নামকরা উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ হলো এবং আমি সেখানে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হলাম। সেই মাস্টার মশাইয়ের সাহায্য আর স্কুলের সামান্য কিছু অনুদান সম্বল করে আমি পা রাখলাম এক নতুন শহরে, উন্নত শিক্ষার হাতছানিতে। কিন্তু পথটা সহজ ছিল না। কিছুদিনের মধ্যেই আর্থিক সংকট প্রকট হয়ে উঠল। বাবা নিয়মিত টাকা পাঠাতে পারতেন না। মানুষের সাহায্যের ওপর নির্ভর করে আর কতদিন চলে? ঠিক সেই কঠিন সময়ে আমার পাশে এসে দাঁড়ালো ক্লাসের 5 জন সহপাঠী, পিউ, মাহির, পারভেজ, সাজু আর মুক্তাদির। তারা ছিল শহরের সম্ভ্রান্ত পরিবারের সন্তান। ক্লাসে তাদের বেশ দাপট ছিল, রীতিমতো একটা গ্যাং বানিয়ে রাখত তারা। গ্রাম থেকে উঠে আসা 11 বছরের লাজুক মেয়ে আমি, স্বাভাবিকভাবেই তাদের জমের মতো ভয় পেতাম। তাছাড়া ক্লাসের অন্য সহপাঠীরা আমার গ্রাম্য আচরণ নিয়ে প্রায়ই উপহাস করত আমাকে। অথচ অদ্ভুতভাবে সেই দাপুটে দলটির আচরণ আমার প্রতি ছিল ঠিক উল্টো। তারা আমাকে আগলে রাখত। নানা রকম টিফিন, খাতা কলম, বইসহ নানান জিনিস উপহার পেতাম তাদের কাছ থেকে। ধীরে ধীরে তাদের সাথে আমার জোরতা কাটল, গড়ে উঠল এক অদ্ভুত সখ্যতা। নবম শ্রেণীতে যখন বিভাগ নির্বাচনের সময় এল, তখন আমার সেই বন্ধুরা সবাই বিজ্ঞান বিভাগে ভর্তি হল। ইচ্ছে থাকলেও শুধু খরচের কথা ভেবে আমি মানবিক বিভাগ বেছে নিলাম। সবাইকে অবাক করে দিয়ে পারভেজ বিজ্ঞান বিভাগ ছেড়ে আমার সাথে মানবিক বিভাগে চলে এল। ওর চোখে আমার প্রতি স্রেফ বন্ধুত্বের চেয়েও বেশি কিছু ছিল, যা আমি বুঝতে পারতাম। কিন্তু আমি কখনো তাতে সায় দিইনি। আমাদের সামাজিক অবস্থানে যে আকাশ পাতাল তফাত। তবুও ছেলেটা নাছোড়বান্দা। এসএসসি আর এইচএসসির গণ্ডি পেরিয়ে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। আজ বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে আমি কর্মজীবনে 2 বছর পার করছি। অনেক কিছুই বদলেছে, কিন্তু সেই ক্লাসের ব্যাকবেঞ্চার ছেলেটা আজও বদলায়নি। সেদিনের সেই আবেগ নিয়ে আজও সে আঠার মতো আমার পিছে লেগে আছে। একটানা স্মৃতিচারণা শেষ করে মীরা একটা দীর্ঘশ্বাস ফেলল। বুক চিরে আসা সেই দীর্ঘশ্বাসে মিশে আছে বহু বছরের জমানো ক্লান্তি। এতক্ষণ মীরার প্রতিটি কথা গোগ্রাসে গিলছিল রোজি। নীরবতা ভেঙে সে এবার মুখ খুলল। আমি তোমাকে আরেকটা প্রশ্ন করি, মীরা আপু? সোফায় 2 পা তুলে মীরা বেশ আরাম করেই বসেছে। রোজির দিকে উদাসীন দৃষ্টিতে তাকিয়ে সে ছোট করে উত্তর দিল, হুম, করো। তুমি কি পারভেজ ভাইয়াকে একটুও ভালোবাসো না? রোজির সরাসরি প্রশ্নে মুহূর্তকাল থমকে গেল মীরা। তারপর ওর চোখে চোখ রেখে শান্ত গলায় বলল, একটু না রোজি, আমি তোমার পারভেজ ভাইয়াকে ভীষণ ভালোবাসি। মীরার এমন অকপট স্বীকারোক্তিতে রোজির চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। সে আহ্লাদিত স্বরে বলল, তাহলে তো সব মিটেই গেল। এখন তোমরা বিয়ে করে নিলেই পারো। মীরার এবার ম্লান হাসল। ওই যে বললাম না, ওদের আর আমাদের পরিবারের মধ্যে আকাশ পাতাল তফাত। বিয়ে তো কেবল দুটো মানুষের মিলন নয়, দুটো পরিবারের বন্ধন। সেখানে আভিজাত্যের একটা হিসাব নিকাশ থাকে না? ওহ! রোজি দমে গেল। কিন্তু কিছুক্ষণ পর কিছু একটা ভেবে নিয়ে আবার জিজ্ঞেস করল, আচ্ছা আপু, পারভেজ ভাইয়া কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছে? রাজাশাহীরই একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে। কেন, পাবলিকে চান্স হয়নি ভাইয়ার? মীরা এবার একটু শব্দ করে হাসল। হাসির রেশ না কাটতেই বলল, রোজি, তোমার পারভেজ ভাইয়া যে উচ্চ মাধ্যমিকে পাশ করেছে, এটাই বড়। আর তুমি ভাবছো ওর পাবলিকে চান্স নিয়ে। রোজি এবার বেশ বুদ্ধি খাটিয়ে কিছু সমীকরণ মিলালো। তারপর বিজ্ঞদের মতো গভীর হয়ে বলতে লাগলো, দেখো, ভাইয়ারা তোমাদের থেকে বেশি বড়লোক। কিন্তু তুমি ভাইয়ার চেয়ে বেশি কোয়ালিফাইড। এক দিক দিয়ে ভাইয়া এগিয়ে আছে, আর অন্য দিক দিয়ে তুমি। তাহলে তো দুজনই সমান সমান হলে ম্যাচ হয়েই গেল। মামলা ডিসমিস। উদ্ধৃতি চিহ্ন। মীরা এবার একটা ফাঁকা নিঃশ্বাস ছেড়ে বলল, তোমার কাছে হয়তো আমার এই শিক্ষাগত যোগ্যতাটা বিবেচিত হচ্ছে, রোজি। কিন্তু আমাদের সমাজে এখনো এমন অনেক মানুষ আছেন, যাদের কাছে বংশমর্যাদা আর আভিজাত্য ছাড়া বাকি সব পরিচয়ই তুচ্ছ।
আমার শিক্ষা আর চাকরি হয়তো আমাকে স্বাবলম্বী করেছে, কিন্তু তাদের ওই আভিজাত্যের দেয়াল ভাঙার মতো শক্তি এখনো জোগাতে পারেনি। সাদ্দাত হোসেনের নিষেধাজ্ঞা মানতে পারলেন না লুৎফর রহমানের পিতৃহৃদয়। মেয়ের জন্য মন ছটফট করছে, মেয়েটা তার কোনোদিন বাড়ি ছেড়ে বাড়ির মানুষ ছেড়ে কোথাও থাকেনি। আজকে কোথায় আছে, কেমন আছে, এই রাতে মাহির কোথায় নিয়ে গেল তার বাচ্চাটাকে? এসব প্রশ্ন কুরে কুরে খাচ্ছে তাকে। অগত্যা সাদ্দাত হোসেনের আদেশ জারি হওয়ার 1 ঘণ্টার মাথায় তা ভঙ্গ করলেন তিনি। ছাদের গুমোট অন্ধকারে দাঁড়িয়ে চোখের কোণে জমা হওয়া উষ্ণ পানিটুকু মুছে নিলেন তালু দিয়ে, তারপর কাপা হাতে ধরে থাকা বাটন ফোনটাতে আঙ্গুল বুলিয়ে কল করলেন মাহিরকে। ওপাশ থেকে কলটা রিসিভ হলো না। বুকটা ধক করে উঠল ভদ্রলোকের। দ্বিতীয়বার ডায়াল করার জন্য আঙুল নাড়াতেই ফোনটা বেজে উঠল। মাহির নিজেই ব্যাক করেছে। কল রিসিভ করামাত্রই মাহিরের বিনয়ী কণ্ঠের সালাম ভেসে এলো। লুৎফর রহমান সালামের উত্তর নিয়ে বললেন, কোথায় আছো আব্বু? চাচা, আমরা রাজশাহীতেই আছি। উদ্ধৃতি চিহ্ন। আমার মেয়েটা আছে কাছে, আব্বু? লুৎফর রহমানের কণ্ঠস্বরে মামতাম আকুতি ঝরে পড়ল। আসলে চাচা, আমি ওকে আমার এক বিশ্বস্ত মেয়ে ফ্রেন্ডের বাসায় রেখে এসেছি রাতটার জন্য। চিন্তা করবেন না, রোজি ভালো আছে ওখানে। আমার সেই ফ্রেন্ড ওর পূর্ব পরিচিত। বাসায় ফিরে এসো আব্বু, আমার মেয়েটা বাড়ির বাইরে থাকেনি কোনোদিন। এই পর্যায়ে কণ্ঠটা ধরে এলো ভদ্রলোকের। মাহির বুঝল একজন বাবার হৃদয়ের হাহাকার। তাই সে লুৎফর রহমানকে লাইনে থাকতে বলে দ্রুত মীরাকে কনফারেন্স কলে যুক্ত করল। মীরা কল রিসিভ করতেই ফোনটা রোজিকে দিতে বলল মাহির। এবার মাহির, রোজি আর লুৎফর রহমান তিনজন একসাথে কনফারেন্স কলে যুক্ত হয়েছে। মাহির রোজিকে বলল, রোজি, চাচা কলে আছে, কথা বল। রোজি এবার বাবাকে ডেকে উঠল, আব্বু। মেয়ের আবেগমিশ্রিত কণ্ঠের ডাকে লুৎফর রহমানের চোখের বাঁধ ভেঙে পড়ল যেন। তবুও কোনোমতো নিজেকে সামলিয়ে বললেন, আম্মু, কেমন আছো মা? বাসায় এসো আম্মু। বাবার কান্নাসুরিত কণ্ঠস্বর শুনে রোজি আর নিজেকে ধরে রাখতে পারল না, ওপাশে সেও ডুকরে কেঁদে উঠল। ফোনের দুই প্রান্তে একই রক্তের দুটি হৃদয় একই তালে রক্তক্ষরণ হচ্ছে। লুৎফর রহমান আবারও মিনতি করে ডেকে উঠলেন মেয়েকে। আম্মু, রোজি, ফিরে এসো মা। রোজি ফুপিয়ে কেঁদে বলল, বাসায় গেলে আম্মু আবার মাহির ভাইকে ছেড়ে দেওয়ার জন্য জোর করবে আমাকে। আমি যাব না, আব্বু। আমাদের ছেড়ে থাকতে কষ্ট হবে না, মা? হবে তো, অনেক কষ্ট হবে। তাও যাব না, মাহির ভাইয়ের সাথে থাকব। তুমি এসো আমাকে দেখতে, আমিও তোমার অফিসে যাব দেখা করতে। আর আম্মু সব মেনে নিয়ে যেতে বললে, তখন যাব বাড়িতে। ভাঙা গলার অকপট জবাব রোজির। মাহির পরম শান্তিময় একটা নিঃশ্বাস ছাড়ল। লুৎফর রহমান বললেন, আচ্ছা, আম্মু। তোমার যেখানে ভালো লাগবে, সেখানেই থেকো। আব্বু দেখতে যাব তোমাকে। তুমি একদম চিন্তা করবে না আমার জন্য। চিন্তা করলে অসুস্থ হয়ে পড়বে, তখন আমি কষ্ট পাব। আমরা প্রতিদিন দেখা করব আর সময় কাটাবো। কেমন আব্বু? আচ্ছা আম্মু, নিজের খেয়াল রেখো। মাহির এবার মীরার কলটি কেটে দিল। তারপর লুৎফর রহমানকে আশ্বস্ত করে দৃঢ় কণ্ঠে বলল, চাচা, আপনি এতটুকু নিশ্চিত থাকুন, পৃথিবীর যে কোনো দুর্গম প্রান্তরই হোক না কেন, এই মাহিরের সান্নিধ্যে থাকলে আপনার মেয়েটা সবসময় ভালো থাকবে। ভোরের প্রথম আলো জানালার পর্দা ভেদ করে মীরার ঘরে ঢুকে পড়ল। শুভ্র দেয়ালে ঘেরা ঘরটি ধীরে ধীরে আলোকিত হয়ে উঠল সূর্যের নরম ছোঁয়ায়। রোজি তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। রাতের মানসিক ধকল কাটিয়ে শেষ রাতে ঘুমটা জেকে বসেছিল। মীরা আলতো করে ওর কাঁধ ছুঁয়ে ডাকল, রোজি, এই রোজি। আপু। ঘুমের ঘোরেই চোখ মেলল রোজি। অপরিচিত ঘর, স্নিগ্ধ সকালের আলো আর মীরার মিষ্টি হাসিমাখা মুখটা ভেসে উঠল ওর আধো নিদ্রিত দৃষ্টিতে। ভ্রম তখনও কাটেনি, মস্তিষ্কে সবকিছুই ঝাপসা। তখনই মীরা ওর কানে ফোন চেপে ধরল। ওপাশ থেকে ভেসে আসা সেই অতি পরিচিত কণ্ঠস্বরটি মুহূর্তেই রোজির নিস্তেজ চেতনাকে জাগ্রত করল, মস্তিষ্ককে করে তুলো সজাগ সচল। রোজ, ঘুম হয়েছে প্রাণ? হু, ম। স্নিগ্ধ রমণীর ঘুমু ঘুমু কণ্ঠ ছিঁড়ে বেরিয়ে এলো অস্পষ্ট শব্দটি, যা সরাসরি পুষ্পধনুক হয়ে ফুঁড়ে বসল মাহিরের বুকের ঠিক বাঁ দিকটায়। মাহির প্রশান্তিময় হেসে বলল, আচ্ছা, এখন উঠে পড়। বাসা পেয়ে গেছি আমরা। উদ্ধৃতি চিহ্ন। আমাকে নিয়ে যান তাহলে। বাসা যে এখন পুরো ফাঁকা। ফার্নিচার দিয়ে সাজাতে হবে না আগে? মীরার ফোনে ফার্নিচারের ছবি পাঠিয়েছি আমি। ফতাফত পছন্দ করে দে তো, প্রাণ। উহু, আমি পারবো না। আমার পছন্দ ভালো না। ভালোমন্দ বুঝতে পারি না আমি। ভালোমন্দ বুঝতে হবে না, চোখে যেটা ভালো লাগবে সেটাকেই হ্যাঁ করে দিবি। আচ্ছা, দেখব। আর শোন, নাস্তা করে মীরা তোকে শপিংয়ে নিয়ে যাবে।
ততক্ষণে আমরা বাসা সাজাবো। তারপর বিকেলে তোকে নিয়ে আসবো, কেমন? ঠিক আছে।